কন্নিচিওয়া, জাপানি ভাষা শেখার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মিন্না নো নিহঙ্গো বইয়ের ২৩ নম্বর পাঠে খুব দরকারি কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনার পর যখন আমি ছোট ছিলাম বা এই বোতামটা চাপলেই টাকা বের হবে এর মতো কথাগুলো জাপানিতে বলাটা দেখবেন একদম সহজ হয়ে গেছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমাদের প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হয়, তাই না? আজকের আলোচনার মূল ফোকাসটাই হলো এটা, কিভাবে আমরা সময়, কোনো কিছুর ফলাফল আর দিক নির্দেশনাকে সহজ জাপানি বাক্যে বলতে পারি। এই বিষয়গুলো একবার পরিষ্কার হয়ে গেলে জাপানিতে কথা বলার আত্মবিশ্বাস কিন্তু অনেক বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম টপিকে যাওয়া যাক। তো কি? ভাবুন তো, এটা যেন একটা আঠা যা দুটো বাক্যকে সময়ের সুতো দিয়ে জুড়ে দেয়। এর সহজ মানে হল যখন বা কোনো একটা কাজের সময়। তো এই তো কি ব্যবহার করা হয় কোনো একটা কাজ বা অবস্থার নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন সবকিছুর সাথে ব্যবহার করা যায়। আর এই কারণেই এটা এত কাজের একটা টুল। এবার দেখুন এই স্লাইডে পুরো ফর্মুলাটা একবারে দেয়া আছে। খুব সহজ নিয়ম। ভার্বের ডিকশনারি ফর্মের সাথে সরাসরি বসে যায়, অ্যাডজেক্টিভের শেষেও সরাসরি। শুধু খেয়াল রাখতে হবে না অ্যাডজেক্টিভের সাথে একটা না যোগ করতে হয়, আর নাউনের সাথে যোগ করতে হয় নো। ব্যাস, এটুকুই। চলুন প্রথম উদাহরণটা দেখি। তোষো কান্দে হোমোকারি তো কি কার্দোগারি মাস, মানে লাইব্রেরি থেকে বই ধার করার সময় কার্ডের প্রয়োজন হয়। এখানে দেখুন বই ধার করার সময়ের সাথে কার্ড লাগার শর্তটা কিভাবে জুড়ে দেওয়া হলো। এবার একটা নাউন দিয়ে উদাহরণ দেখা যাক। সুমাগা বিয়োকিনো তোকি খাইশাও ইয়াসুমিমাস, মানে যখন আমার স্ত্রী অসুস্থ থাকে আমি অফিস থেকে ছুটি নিই। এখানে অসুস্থতা বা বিয়োকি একটা নাউন, তাই তার আগে নো পার্টিকেল বসেছে। এই ছোট জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই উদাহরণটা তো আমাদের সবার জীবনের সাথেই খুব পরিচিত, তাই না? কোদোমোনো তো কি কাওয়াদে ওয়োগি মাস্তা, মানে ছোটবেলায় আমি নদীতে সাঁতার কাটতাম। দেখুন তক্কি ব্যবহার করে কত সহজেই অতীতের কোনো স্মৃতি রোমন্থন করা যায়। আচ্ছা, এবার আমরা তকির একটা জাদুকরী নিয়ম দেখব। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট পরিবর্তন বাক্যের পুরো অর্থটাই পাল্টে দিতে পারে। ব্যাপারটা কিন্তু খুব মজার। যদি ভার্বের ডিকশনারি ফর্মের সাথে তকি ব্যবহার করেন, তার মানে হলো মূল কাজটা হওয়ার আগেই অন্য কাজটা হয়েছে। যেমন কুনিয়ে কায়েরু তকি খাবাঙো কাইমাস্তা, মানে হলো দেশে পৌঁছানোর আগেই হয়তো এয়ারপোর্টে যাওয়ার পথে ব্যাগটা কেনা হয়েছে। কিন্তু যদি ভার্বের তা ফর্ম ব্যবহার করেন, তার মানে কাজটা হওয়ার পরে কিছু একটা হয়েছে। যেমন কুনিয়ে কায়েত্তা তোকি খাবাঙো কাইমাস্তা, মানে হলো দেশে পৌঁছে যাওয়ার পর ব্যাগটা কেনা হয়েছে। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুবই জরুরি। তো তোকি তো গেল, এবার আমরা শিখব তো পার্টিকেলের ব্যবহার। এটা তখন কাজে লাগে যখন কোনো একটা কাজের ফল একদম নিশ্চিত, মানে স্বয়ংক্রিয়ভাবে ঘটবেই। যেমন ধরুন কোনো মেশিন চালানো বা কাউকে রাস্তা বলে দেওয়ার সময়। নিয়মটা হল ভার্বের ডিকশনারি ফর্মের পর তো বসালে তার মানে দাঁড়ায় যদি এটা করা হয় তাহলে ওটা আপনা আপনিই হবে। এখানে ফলাফলের মধ্যে কোনো যদি কিন্তু নেই, এটা হবেই। কোনো ব্যক্তিগত ইচ্ছা বা পছন্দের ব্যাপার এখানে আসে না। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা ভেন্ডিং মেশিনের কথা। このボタンを押すとお釣りが出ます。 মানে এই বোতামটা চাপলে ভাঙতি টাকা বেরোবেই। একটা কারণ আর তার একটা নিশ্চিত ফলাফল। রাস্তা চেনানোর জন্যেও এটা দারুণ কাজের। যেমন মিগিহে মাগারুতো ইউবিন কিয়োকোগা আরিমাস, মানে ডানে ঘুরলে আপনি পোস্ট অফিসটা দেখতে পাবেনই, এটা নিশ্চিত। তবে এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। তো ব্যবহার করে কিন্তু কখনোই নিজের ইচ্ছা, আশা বা অনুরোধ প্রকাশ করা যায় না। যেমন আমি সিনেমা দেখতে যেতে চাই বা দয়া করে বসুন। এই ধরনের বাক্যে তো ব্যবহার করলে কিন্তু ভুল হবে। চলে এলাম আমাদের আজকের আলোচনার একদম শেষ অংশে। এবার আমরা শিখব ও পার্টিকেলের একটা বিশেষ ব্যবহার, যা দিয়ে কোনো জায়গার মধ্যে দিয়ে যাওয়া বা চলাচল করা বোঝানো হয়। আমরা সাধারণত জানি যে ও দিয়ে বাক্যের অবজেক্ট বোঝানো হয়,
কিন্তু যখন এটা কোনো চলাচল বা মুভমেন্ট ভার্বের সাথে বসে তখন এর মানে পাল্টে যায়। তখন এটা সেই জায়গাটাকে বোঝায় যেটার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে বা যেটাকে পার করা হচ্ছে। যেমন এই উদাহরণটা দেখুন, কোয়েনো সাম্পোশিমাস এর মানে হল পার্কের সীমানার ভেতরে হাঁটা। এখানে ও পার্টিকেলটা পার্কের ভেতর দিয়ে চলাচল করাটা বোঝাচ্ছে। আরেকটা উদাহরণ দেখা যাক, কোসাতেনো মিগিনি মাগারিমাস। এখানে চৌরাস্তা বা ইন্টারসেকশনটাই হলো সেই নির্দিষ্ট স্থান যেখান থেকে ঘোরার কাজটা হচ্ছে। আর সবশেষ উদাহরণ, কাওয়াও ওয়াতারিমাস। এই বাক্যটা একটা জায়গার মধ্যে দিয়ে চলাচল করার ধারণাটাকে একদম পরিষ্কার করে দেয়। মানে নদী পার হওয়া, অর্থাৎ নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। দারুণ! আমাদের আজকের পাঠ তো এখানেই শেষ। এবার অনুশীলনের পালা। সবের জন্য আমার একটা প্রশ্ন রইল। কোদোমোনো তোকিনি নানিও সীমাস্তাকা মানে ছোটবেলায় কি করতেন? আজ যা যা শিখলেন সেটা ব্যবহার করে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করুন। অসাধারণ! আজকের পর থেকে সময়, কোনো কিছুর নিশ্চিত ফলাফল এবং কোনো জায়গার মধ্যে দিয়ে চলাচল নিয়ে জাপানিতে কথা বলাটা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আশা করি। আবার দেখা হবে পরের কোনো পর্বে। সায়োনারা।